বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমার নাম সুমিত। এই ঘটনাটা সেই সময়কার যখন আমি কলেজে পড়তাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, কিন্তু আমার বাড়ির অবস্থা ততটা ভালো ছিল না। আমাদের পরিবারে শুধু আমি আর আমার মা ছিলাম। বাবা আমার ছোটবেলাতেই মারা যান। আমার মা লোকেদের কাপড় সেলাই করে অনেক কষ্টে আমাদের সংসার চালাতেন। আমি বুঝতে পারতাম যে মায়ের সাহায্য প্রয়োজন, তাই একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি টিউশন পড়ানো শুরু করব। এই কথাটা যখন আমি আমার স্যারকে জানালাম, তখন স্যারের খুব ভালো লেগেছিল। তিনি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। তার কারণেই আমি টিউশন পেয়ে যাই আর পড়াতে শুরু করি। আমি দুপুর 2টার সময় ফ্রি হয়ে যেতাম। তারপরে বিকেল 4টে বাজলেই সবার বাড়িতে গিয়ে তাদেরকে এক ঘন্টা করে টিউশন পড়াতাম। আমার মাও খুব খুশি হয়েছিলেন, কারণ এর কারণে আমাদের সংসারের অবস্থা কিছুটা ভালো হয়েছিল। এভাবেই দিন চলতে লাগলো। একদিন আমার স্যার আমাকে বলতে লাগলেন, বাবা, আমার একটাই মেয়ে যে ক্লাস 10-এ পড়ে, তুমি যদি ওকে পড়াও তাহলে আমার খুব উপকার হয়। স্যারের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা তিনি তো নিজেই একজন শিক্ষক, তিনি তো নিজের মেয়েকে নিজেই পড়াতে পারেন। কিন্তু স্যার বলতে লাগলেন যে আমার মেয়ে খুব দুষ্টু, আমার কাছে পড়তেই চায় না। তুমি যদি আমার মেয়েকে পড়িয়ে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা বেতনও দেব। তার কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, কেননা আমি জানতাম তিনি খুব বড় লোক। তিনি অনলাইনে নিজের একটা ব্যবসা চালান, যার কারণে তিনি আমাকে অনেক ভালো ফি দিতে পারবেন। তাই আমি টিউশন পড়াতে রাজি হয়ে গেলাম। আমি স্যারকে বলে দিলাম যে ঠিক আছে স্যার, 2-3 দিনের মধ্যেই আমি আপনাদের বাড়িতে চলে আসব। কিন্তু স্যার বললেন, বাবু, তুমি আজ থেকেই আমার মেয়েকে পড়ানো শুরু করো। যখন আমার কলেজ ছুটি হলো তখন আমি স্যারের বাড়িতে চলে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসালেন আর বললেন, আমি এক্ষুনি মেয়েকে পাঠিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট অপেক্ষা করলাম। এরপরে তার মেয়ে যখন ড্রয়িং রুমে এলো তখন তাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, কেননা সে এতটা সুন্দরী যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে যে বসে আছে সে কোনো মেয়ে না, যেন অপ্সরা। মেয়েটি আমার সামনে এসে বসে পড়ল। এর আগে আমি মেয়েদের সঙ্গে তেমন একটা কথা বলিনি, কেননা আমি কিছুটা লাজুক টাইপের ছেলে। আমার মা আমার লালন পালন খুব ভালোভাবেই করেছিলেন, আর আমার কোনো বোনও ছিল না। এই কারণে খুব সম্মানের সঙ্গে সেই মেয়েটির সাথে কথা বলতে লাগলাম। কিছু সময় ওকে পড়ালাম, তারপরে বললাম যে আজকের জন্য এটুকুই অনেক। এটা বলেই আমি বাড়ি চলে এলাম। কিন্তু আমার মাথায় এখনও ওই মেয়েটার ব্যাপারে চিন্তাভাবনা করছিল। মেয়েটার নাম রূপালী। রূপালী অপরূপ সুন্দরী। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও দুষ্টু টাইপের হবে। কিছুদিন এভাবেই ওকে পড়াতে লাগলাম। এরপরে একদিন আমি অবাক হয়ে গেলাম, কেননা আমি কিছু না জানিয়ে রূপালীদের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে আমি রূপালীকে এমন অবস্থায় দেখলাম যে আমি তাড়াতাড়ি করে নিজের চোখ নিচে নামিয়ে নিলাম, কেননা আমি চাইতাম না যে আমি ওকে এই অবস্থায় দেখি। ও নিজের বান্ধবীর সাথে খেলা করছিল। আমি শুধু এক নজরেই ওকে দেখেছিলাম, কিন্তু ও যখনই আমাকে দেখল তাড়াতাড়ি করে ভিতরে চলে গেল। কিছু সময় পরেই আমার কাছে পড়তে চলে এলো। এখন সে একটা লং টি-শার্ট পরেছিল। এর আগে তো খুব ছোট একটা পোশাক পরেছিল। ও বলতে লাগলো, স্যার, কালকে আমার টেস্ট আছে। আমি ওকে টেস্টের জন্য রেডি করালাম আর ওকে বললাম যে এই টেস্টে তোমার খুব ভালো নম্বর পাওয়া উচিত, কেননা আমি তোমাকে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আমার কথা শুনে ও বলতে লাগলো, না স্যার, আমার জীববিজ্ঞান খুব কঠিন লাগে, আমি খুব একটা ভালো নম্বর পাবো না, কিন্তু পাশ করে যাব। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু ওকে বললাম, চলো ঠিক আছে, কিন্তু তুমি যদি ফেল করে যাও তখন কি হবে? তখনও বলতে লাগলো যে তাহলে স্যার আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। ওর কথা শুনে আমি একটু দুষ্টুমির হাসি দিয়ে বললাম, ঠিক আছে, যদি তুমি ফেল করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম কবে ও টেস্টে ফেল করে আর আমি ওকে শাস্তি দিতে পারি। কেন জানি না, আমার রূপালীকে রাগাতে খুব মজা লাগতো। তারপরে একদিন ভগবান আমার কথা শুনে নিলেন আর ও টেস্টে ফেল হয়ে গেল। আমার মন খুশিতে নাচতে লাগলো, কিন্তু আমি কপট রাগ নিজের মুখের ওপরে চড়িয়ে রূপালীকে বলতে লাগলাম, এটা তুমি কি করে ফেলেছো? আমি তোমাকে এত ভালোভাবে পড়িয়েছি, কিন্তু তবুও তুমি টেস্টে ফেল করে গেলে। ও বলতে লাগলো, স্যার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনি আমাকে যা কিছু পড়িয়েছিলেন আমি সব কিছু ভুলে গেছি। কি করব, আমার জীববিজ্ঞান খুব কঠিন বলে মনে হয়। ও সরল মনে আমাকে বলল। আমি তাকে বললাম, তোমাকে আগে কি বলেছিলাম মনে আছে? ও বলতে লাগলো, আপনি আমাকে এটাই বলেছিলেন যে আমি যদি টেস্ট ভালোভাবে না দিই আর ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন। আমি ওকে বললাম, ঠিক আছে, তাহলে তোমার কি শাস্তি চাই? ও বলতে লাগলো, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মেনে নেব। ওর সরলতা আর সৌন্দর্য দেখে আমার মন গলে গেল।
আমি এক নজর ওর দিকে তাকালাম। আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই। আমার সাথে এত সুন্দরী মেয়ে ছিল, আর তার সৌন্দর্য দেখে আমার মন বিগড়াতে লাগলো। অদ্ভুত অদ্ভুত চিন্তা আমার মাথায় আসছিল, যেন আমার ওপর শয়তান ভর করেছে। আমি ওকে আস্তে করে বললাম, ঠিক আছে, আমার কাছে এসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। রূপালী খুবই সরল মনে আমার কথা মেনে নিল, আর আমার পাশে এসে বসে পড়ল। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? ও বলতে লাগলো যে আমার বয়স তো 16 বছর। রূপালী 16 বছরের আর আমি 20 বছরের। আমি ওকে বললাম, আমি তোমাকে যে শাস্তি দেব, তুমি কি তোমার বাড়ির লোকেদের সেই শাস্তির কথা বলে দেবে? ও বলতে লাগলো, না স্যার, আমি আমার শাস্তির কথা কেন বলবো? যদি এটা বাবাকে বলি তাহলে বাবা তো আমার উপর আরও রেগে যাবে, কেননা আপনার পড়ানোর পরেও আমি আমার পড়ার দিকে ধ্যান দিতে পারিনি। আমি চুপ করে রইলাম। ওকে পাশে দেখে আমার মনে হলো ওকে আমার বুকে জড়িয়ে ধরে চুমো দিই, কিন্তু আমার মন এটা করতে আমাকে নিষেধ করছিল। কোথাও না কোথাও আমার মায়ের দেওয়া শিক্ষা আর সংস্কার আমাকে থামিয়ে দিয়েছিল। এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ওকে বললাম যে না, আজকে আমি তোমাকে শাস্তি দেব না, কিন্তু এরপরে যদি তুমি কখনো পরীক্ষায় এরকম ভুল করো আর ফেল করে যাও, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই শাস্তি দেব। আজকের মতো তোমাকে মাফ করে দিলাম। এ কথা শুনেও খুব খুশি হয়ে গেল, আর আমি আবার ওকে পড়াতে লাগলাম। একদিন আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তায় স্যারের সঙ্গে আমার দেখা হলে তিনি আমার কাছে এসে আমাকে বলতে লাগলেন, বাবু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি স্যারকে বললাম, স্যার, আমি বিকেলে যখন আপনার বাড়িতে আসব তখন আরামসে আপনি আমাকে যা বলার সেটা বলে দেবেন। এইভাবেই আমি বিকেলে স্যারের বাড়িতে গেলাম, কিন্তু তখন স্যার ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে কাজ শেষ হলে স্যার বলতে লাগলেন, আমি তোমার সাথে রূপালীর ব্যাপারে কথা বলতে চাই। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে হঠাৎ করে রূপালীকে নিয়ে আমার সাথে কি কথা বলবেন। কিন্তু স্যার বলতে লাগলেন, বাবু, আমি চাই রূপালী কয়েকদিন তোমাদের বাড়িতে থাকুক। স্যারের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে তিনি এরকম কেন চান। আর বলতে লাগলেন, বাবু, আমি তোমাকে খুব বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমাদের বাড়িতে থাকুক। কেননা কিছু কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার কেউ নেই যার কাছে আমি নিজের মেয়েকে রেখে যেতে পারি। আর ওর পরীক্ষা চলছে। আমি ভেবে দেখেছি যে তুমি ওকে পড়াও, সেই কারণেই ওকে তোমার বাড়িতে রেখে যাওয়াই ভালো হবে। তোমার বাড়িতে তোমার মা আছে, তিনি ওর খেয়াল রাখতে পারবেন। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে চিন্তায় ডুবে গেলাম যে আমি কি সিদ্ধান্ত নেব। যাই হোক, আমি স্যারকে বলে দিলাম, স্যার, কোনো ব্যাপার না, আমি আপনার মেয়েকে আমাদের বাড়িতে পড়িয়ে দেব। কিন্তু ভিতরে ভিতরে আমার মন দুর্বল হয়ে পড়ছিল। আমি অনেক কষ্টেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হবে যে আমি রূপালীকে আমাদের বাড়িতে দেখেও কিভাবে আমার মনকে আটকে রাখব। এত সুন্দরী মেয়ে আমার কাছে আমার বাড়িতে থাকতে চলেছে। তারপরে আমি মায়ের কথা ভাবলাম, তিনি তো বাড়িতে থাকবেন, আমি ওকে আমার মায়ের কাছে ঘুমোতে দেব। এটা ভেবেই আমি স্যারকে হ্যাঁ বলে দিলাম। এরপরে স্যার রূপালীকে তাড়াতাড়ি রেডি হতে বললেন। রূপালী নিজের সাথে একটা ছোট্ট ব্যাগও নিয়েছিল। রূপালী খুব উদাস হয়েছিল। স্যার ওকে বোঝাতে লাগলেন, দেখ মা, তুই তো শিক্ষককে বিরক্ত করবি না, ইনি তোকে পড়াবেন আর এনার মা তোর খেয়াল রাখবেন। আমি এদের উপর খুব ভরসা করি, কিন্তু আমি ভয় পাচ্ছি যে তুই শিক্ষককে বিরক্ত করবি। এই কারণে আমি চাই তুই তাকে বিরক্ত করবি না, আর পড়াশোনা ঠিকভাবে করিস। স্যার যা বলবেন সেটা মেনে চলিস। রূপাল বলতে লাগলো, ঠিক আছে বাবা, স্যারকে অভিযোগ করার সুযোগ আমি কখনোই দেব না, আর স্যারকে বিরক্তও করব না। এভাবেই আমি রূপালীকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। আমার কাছে কোনো গাড়ি ছিল না। আমি আমার মোটরসাইকেলের পিছনে রূপালীকে বসিয়ে ওর ব্যাগ আমি আমার সামনে রেখে দিলাম। রূপালী খুব আরাম করে বসে ওর এক হাত আমার কাঁধে রাখল। তখন আমার শরীরে একটা অদ্ভুত শিরশিরানি অনুভব হলো। আমার হৃদয় অদ্ভুতভাবে ধকধক করে উঠল। আমি যতই চাইতাম যে আমি ওই মেয়েটির থেকে দূরে থাকব, ততই আমার হৃদয় ওর দিকে ছুটে যেতে চাইত। কিন্তু আমি অনেক কষ্টে নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ওকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। মা যখন দেখলেন তখন খুব অবাক হয়ে গেলেন। আমি মাকে সব কথা বললাম। মা আমাকে বললেন, এদিকে আয় বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি মায়ের রুমে গেলে মা বলতে লাগলেন, বাবা, তুই এটা কি করে ফেললি? তুই জানিস তো তোর কাকার বোনের বিয়ে আছে, সেখানে আমাকে যেতেই হবে। তারা অন্য শহরে থাকে, তাই আমি 3-4 দিনের আগে সেখান থেকে আসতে পারবো না। আর এদিকে তুই এখন রূপালীকে নিয়ে এসে পড়েছিস, ও একা এখানে কিভাবে থাকে? মায়ের কথা শুনে আমার মাথায় এলো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তার তো একটা বিয়েতে যেতে হবে। এখন আমি কি করব? আমার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু আমি মাকে বললাম,
তুমি এই সমস্যার কোনো একটা সমাধান বের করো। এখন এটা তো কোনোভাবেই করতে পারছি না যে রূপালীকে আবার ফিরিয়ে রেখে আসব, কেননা রূপালীর বাবা এতক্ষণে চলে গেছেন। আর যদি এখন আমি স্যারকে নিষেধ করে দিই তাহলে তার খুব খারাপ লাগবে। তাই একটা কাজ করি যে তুমি সেই বিয়েতে যাও আর সব কিছু আমার উপর ছেড়ে দাও। তোমার ছেলে এমন কিছু করবে না যাতে তোমার মান সম্মান নষ্ট হয়ে যায়। মায়ের আমার উপর বিশ্বাস ছিল, তাই তিনি আমার উপর বিশ্বাস করে বিয়েতে চলে গেলেন। এখন এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার সাথে রূপালী ছিল। ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনার মা কোথায় গেছেন? আমি মিথ্যে বললাম। রাত্রির রুতে হতে তিনি চলে আসবেন। আমি ওকে কিচ্ছু বললাম না, শুধু এটাই বললাম যে মা কাজে গেছেন, তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি ওকে পড়াতে লাগলাম। আমি ওকে জীববিজ্ঞান ভালোভাবে বুঝিয়ে দিলাম, কিন্তু ও বুঝতেই পারল না। ও বলতে লাগলো, স্যার কালকে তো ছুটি আছে, তাই আমাকে স্কুলে যেতে হবে না, তাই না? না হয় এর পরে যা বাকি আছে আপনি কালকে আমাকে পড়িয়ে দেবেন। তখন আমার মনে পড়ল, হ্যাঁ কালকে তো ছুটি আছে, তাই আমাকেও কলেজে যেতে হবে না, কেননা আমাদের কলেজও বন্ধ। রাতে খাওয়া দাওয়ার পরে আমি রূপালীকে বললাম, এখন তুমি ঘুমিয়ে পড়ো, কালকে ছুটি আছে, তাই সকাল সকাল আমি তোমাকে বাকি সব কিছু পড়িয়ে দেব। রূপালী বলতে লাগলো, ঠিক আছে স্যার। আমি ওকে মায়ের ঘর দেখিয়ে দিলাম। ও চলে গেল, কিন্তু হঠাৎ ওর মায়ের খেয়াল এলো। ও বলতে লাগলো, স্যার আপনার মা তো এখনো এলেন না, তিনি কোথায় আছেন? আমি অনেক বাহানা বানিয়ে বলে দিলাম যে মা রাত্রিরেই এসে পড়বেন, তিনি এই কাছেই গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ও আমার কথা বিশ্বাস করে নিল, কিন্তু ভিতরে ভিতরে আমি অস্থির ছিলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার এরকম করা উচিত হয়নি, আমার ওকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু আমি বাধ্য ছিলাম, কারণ আমি চাইতাম না যে ও জানতে পারুক যে এই বাজিতে শুধু দুজনেই আছি, আর ওর মনে আমার জন্য একটা বাজে ধারণা তৈরি হোক। ও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন আমিও আমার রুমে এসে শুয়ে পড়লাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো যে আমার ঘরের দরজা যেন খুলে গেল। ঘরের মধ্যে অন্ধকার ছিল, কিন্তু আমার মনে হলো কেউ আমার বিছানায় এসে শুয়ে পড়েছে। এসব অনুভব করেই আমার মন কেঁপে উঠল, কিন্তু হঠাৎ আমার রূপালীর কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি করে আমার ঘরের লাইটটা অন করে দিলাম, কিন্তু যখনই আমার নজর রূপালীর উপর পড়ল তখন আমি হতভম্ব হয়ে গেলাম। আমার বিছানায় রূপালী শুয়ে আছে। আমি বললাম, রূপালী এটা কেমন ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? নিজের ঘরে যাও। ও বলতে লাগলো, স্যার খারাপ কিছু মনে করবেন না, কিন্তু আমার অন্ধকার আর একা ঘুমানোর অভ্যেস নেই। আমি কখনো একলা ঘুমাইনি, আমি বাবার ঘরেই ঘুমাই, তাই আমি আমার বিছানা বাবার ঘরেই রেখে দিয়েছি। আমার যদি ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আমি কি করব? আমার একলা ঘরে ভয় করে, আমি একলা ঘুমোতে পারি না, সেই কারণেই আমি আপনার কাছে চলে এসেছি। আমি ভেবেছিলাম একলা ঘরে না ঘুমিয়ে বরং চুপচাপ আপনার পায়ের দিকে গিয়ে শুয়ে পড়ি। এটা বলেই ও কাঁদতে শুরু করে দিল। ওর কান্নার আওয়াজ আমার মনকে অস্থির করে দিল। আমি বললাম, আচ্ছা চুপ করো, আমি কোনো উপায় বের করছি। কিন্তু আমি কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না, তাই আমি সিদ্ধান্ত নিলাম আর একটা কম্বল বের করে ওর শোয়ার জায়গা আমার বিছানা থেকে কিছুটা সাইডে মেঝেতে করে দিলাম। ওকে বললাম, তুমি এখানে ঘুমাও আর আমি বিছানায় ঘুমিয়ে পড়ছি। ও বলতে লাগলো, আমার বিছানাতেই ঘুম আসে, আমি নিচে ঘুমোতে পারবো না। বাধ্য হয়ে ও বিছানার ওপরে আর আমি সেই জায়গায় ঘুমিয়ে পড়লাম। আমি ভিতরে ভিতরে নিজেকে গালি দিচ্ছিলাম যে আমার মাথায় এই কথাটা কেন এলো না যে মা শহরের বাইরে বিয়েতে যাচ্ছে, তিনি বাড়িতে থাকবেন না, তাহলে আমি কোনো মতেই রূপালীকে আমাদের বাড়িতে আনতাম না। কিন্তু এখন রূপালী মজা পেয়ে আরামসে ঘুমাচ্ছিল, আর এদিকে আমার মাটিতে ঘুম আসছিল না। তার ওপর রূপালীর ঘুমানো আমাকে আরও বেশি ডিস্টার্ব করছিল। একে তো খোলামেলা নাইট ড্রেসে ছিল, তার ওপর কম্বলও গায়ে দেয়নি, পুরো কম্বলটা শরীর থেকে নামিয়ে বিছানার ওপর ছড়িয়ে ঘুমিয়েছিল। বারবার আমার চোখ ওর দিকে যাচ্ছিল, আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা বেকাবু হয়ে যাচ্ছিল। আমি অনেক কষ্টে নিজের আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ করলাম, কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি যে এর পরে আমাকে কি করতে হবে। পরের দিন আমার খুব রাগ হলো যখন রূপালী ভোরবেলায় ঘুম থেকে উঠেই লাইট অন করে দিল। আমি রেগে ওকে বললাম, এটা কি ধরনের ব্যবহার? আমি চিন্তাভাবনা করে নিলাম যে এখন ওকে গালমন্দ করে তবেই ছাড়ব, আর ওকে এত গালমন্দ করব যে ও বুঝতে পারবে যে ও কী অপরাধ করেছে। এইভাবে যখন আমি ওকে পড়ানো শুরু করলাম তখন আমি ওকে অনেক বকাঝকা করলাম। ওকে এক একটা টপিক বারবার মনে করতে বলছিলাম, আর যখন সেটা ওর মনে পড়ছিল না তখন আমি রেগে গিয়ে ওকে একটা চড় মেরে দিলাম। ও নিজের গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি এই চড়টা জেনে বুঝেই মেরেছি, যাতে রাতের বেলা ও আবার আমার কাছে না আসে। আমি চাইতাম না যে আমি আবেগের বশে কোনো উল্টোপাল্টা কাজ করে বসি। রূপালীও বুঝতে পেরে ওর বড় বড় চোখে জল নিয়ে এলো, আর ও বলতে লাগলো, ঠিক আছে, আমি আর কখনো আপনাকে বিরক্ত করব না, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি।
কিন্তু আমিও বাধ্য ছিলাম যে ওকে বাড়িতে পাঠাতে পারছি না। 3 দিন এভাবেই কেটে গেল। রূপালীর গায়ে হাত তোলায় আমার খুব খারাপ লেগেছিল, যদিও রূপালী ওর বাবাকে সবকিছু বলে দিয়েছিল, কিন্তু স্যার আমাকে কিছুই বললেন না। তিনি তো বরং লজ্জিত ছিলেন। তিনি বলতে লাগলেন, আমি ক্ষমা চাইছি, আমি জানতাম না যে আমার মেয়ে এরকম কোনো কাজ করবে। আমি স্যারকে বললাম, কোনো ব্যাপার না, আমি জানি রূপালী এখনো ছোট বাচ্চা, ও বুঝতে পারিনি, সেই কারণেই আমি ওকে অনুমতি দিয়ে দিয়েছিলাম। পরের দিন স্যার বললেন যে রূপালী আর তোমার কাছে পড়বে না, ওর জন্য কোনো মেয়ে শিক্ষিকার ব্যবস্থা করব, যে ওকে পড়াবে আর ও তাকে ভয়ও পাবে। এভাবেই রূপালী এখন আর আমার কাছে পড়ে না। এভাবেই আমার দিন কেটে যাচ্ছিল। আমি ধীরে ধীরে রূপালীকে ভুলে গিয়েছিলাম, কিন্তু মনের কোনো এক কোণে এখনও ও ছিল। যখন আমি ওকে চড় মেরেছিলাম আর ওর চোখে জল চকচক করছিল, সেই সময়টাকে মনে করলে হৃদয়ে একটা কষ্ট অনুভব হতো। আমি কখনোই চাইতাম না যে আমার কারণে রূপালীর চোখে জল আসুক, কিন্তু সেই সময় রূপালীকে চড় মারা জরুরি ছিল। নইলে সেই সময় ও বয়সেই সেই অবস্থায় ছিল যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারত, আর আমিও সেই সময় বয়সের সেই অবস্থায় ছিলাম যে যে কোনো সময় আবেগে ভেসে যেতে পারতাম। আমাদের দুজনেরই বয়স ভেসে যাওয়ার মতো ছিল। সেই সময় যদি আমি কোনো ভুল করে ফেলতাম, তাহলে সারা জীবন নিজের চোখে নিজে ছোট হয়ে যেতাম, আর কখনো মায়ের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম না। সেই কারণেই বাধ্য হয়ে রূপালীকে পথ দেখানোর জন্য তাকে চড় মারা জরুরি ছিল। এভাবেই 3 বছর কেটে গেল। একদিন যখন আমি জানতে পারলাম যে ও কলেজে পৌঁছে গেছে, তখন একটু অবাক হলাম, কেননা সেই সময় আমি এমএসসি করছিলাম আর ও আমার থেকে 4 বছরের ছোট ছিল। একদিন হঠাৎ আমার চোখ কলেজ গেটে রূপালীর উপর পড়ল। আমি ওর সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে গেলাম। সেই ছোট্ট আর দুষ্টুমি ভরা মেয়েটি নেই, বরং বড় আর বুদ্ধিমতী হয়ে উঠেছে। ওর শরীরে বিশ্ববিদ্যালয়ের হাওয়া লেগেছে। কয়েকজন ছেলে ওর পাশে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছিল। এক নজরও আমাকে দেখল, হয়তো আমাকে চিনতে পেরেছে, কিন্তু ও আমার কাছে কথা বলতে এলো না। আমি খুব অবাক হলাম যে ওর আমার প্রতি এমন কি রাগ আছে যে আমার কাছে এসে কথাও বলল না। কিছুদিন এভাবেই কাটতে লাগলো। আমার মনও আনচান করছিল। মনের মধ্যে রূপালীর জন্য লুকানো ভালোবাসা আবার জেগে উঠল। আমি এখন প্রতিদিনই দেখতাম ওর পাশে সেই 3-4 জন ছেলে দাঁড়িয়ে থাকত। ওদের সাথে হয়তো ওর বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। বাধ্য হয়ে একদিন রূপালীর কাছে গিয়ে ওকে বললাম, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ও আমার কথার কোনো উত্তর দিল না। দেখে আমি খুব রেগে গেলাম। আমি ওর হাত ধরে নেড়ে দিলাম। ও বলতে লাগলো, এটা কি ধরনের ব্যবহার? আমি বললাম, তুমি আমাকে এই রকম ইগনোর করছো, তাই আমি বাধ্য হলাম এরকম করতে। রূপালী বলতে লাগলো, আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি। ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে বললাম, আমি তোমায় পড়িয়েছি, সেই জন্যই তুমি এইভাবে বদলা নিচ্ছ? আগে তো তুমি আমাকে অনেক সম্মান করতে, কিন্তু এখন তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? ও বলতে লাগলো, হ্যাঁ, সেই সময় তুমি আমার শিক্ষক ছিলে, কিন্তু এখন তুমি আমার কেউ না, আর যাদেরকে আমি চিনি না তাদের সঙ্গে চট করে আমি কথাও বলি না। এ কথা শুনে আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে আমি ওর কাছে কিভাবে ক্ষমা চাইব। যাই হোক, তারপরে একদিন আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি ওকে বললাম যে সেই সময় আমার তোমার উপর রাগ করা খুবই দরকারি ছিল। যদি তোমার ওপর রাগ না করতাম, তাহলে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারত। তুমি আর আমি বয়সের সেই দুর্বল অবস্থায় ছিলাম যে বয়সটা খুব দুর্বল হয়। সামান্য একটু ভুলে আমরা দুজনেই বরবাদ হয়ে যেতে পারতাম। সেই কারণেই বাধ্য হয়ে আমাকে তোমার উপর রাগ করতে হয় আর তোমার উপর হাত তুলতে হয়। কেননা এটা কোনো ছোট ব্যাপার ছিল না যে একটা যুবক ছেলে আর একটা মেয়ে এইভাবে একসঙ্গে একই ঘরে থাকবে। আমি একটা যুবক ছেলে, কতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারতাম। তাই আমি চাইতাম না যে আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করে ফেলি। আর সত্যি তো এটাই যে আমি ধীরে ধীরে তোমাকে মনে প্রাণে চাইতে শুরু করেছিলাম, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার কথা শুনে ও চুপ করে রইল, কিছুই বলছিল না, কিন্তু ওর চোখের উজ্জ্বলতা আমাকে এটা বুঝিয়ে দিল যে আমার কথা শুনে ও খুশি হয়েছে। হয়তো ও আমাকে ভালোবাসত। এরপরে ও চলে গেল, আর আমিও দাঁড়িয়ে থাকলাম না, হাঁটতে শুরু করে দিলাম, কারণ আমি এখন জানতাম যে হয়তো ও নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে আসবে। কিন্তু দিন এভাবেই কাটতে লাগলো। রূপালী আমার কাছে এলোই না। কিছুদিন এভাবে কেটে গেল। একদিন হঠাৎ কেউ আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে দেখলাম রূপালী দাঁড়িয়ে আছে। ও আমার কাছে এসে আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমার এইসব করা উচিত ছিল না। কিন্তু আমি কি করতাম? আমার সাথে আজও কেউ এভাবে কথা বলেনি যেভাবে তুমি আমার সাথে কথা বলতে। তুমি আমাকে পড়িয়েছিলে, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি খুব কোমল ছিলাম। আমার বাবা কখনো আমার সাথে এভাবে জোরে কথা বলেনি, কিন্তু তুমি তো সেদিন আমাকে চড় পর্যন্ত মেরে দিয়েছিলে। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি আমার বাবাকে বলে দেব যে আমি আর তোমার কাছে পড়ব না, আর বাবাকে বলে অন্য শিক্ষিকা রাখতে বলবো। যাই হোক, আমি রাগের কারণে সেই সময় ভুল করে ফেলেছিলাম। আমার এটা করা উচিত ছিল না। ওর কথা শুনে আমি হালকা হাসলাম।
এরপর থেকে রূপালীর সঙ্গে আমার রোজ কথা হতো। এভাবেই ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল, আর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হলো। এরপরে একদিন আমি আমার মাকে সম্বন্ধ নিয়ে রূপালীর বাবার কাছে পাঠিয়ে দিলাম। আমার স্যারও এই সম্বন্ধের জন্য না করে খুশি হয়ে রাজি হয়ে গেলেন। কিছুদিন পরেই রূপালী আমার বউ হয়ে আমার ঘরে বসে আছে, আর আমি ওর সামনে বসে ওকে দেখতেই থাকলাম। ও লজ্জায় নিজের মাথা নিচু করে রইল। আমি ওর হাত ধরে বললাম, রূপালী, তুমি এখন পুরো অধিকারের সাথে আমার বিছানায় আমার সাথে জড়িয়ে ধরে শুতে পারো, কেননা তুমি এখন আমার বউ। এটা বলে আমি রূপালীর হাতে চুমু খেলাম, আর ও লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয় দয়া করে লাইক করে দেবেন। ধন্যবাদ।